কি করছো গিন্নি? বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি কি করছি? সন্ধ্যাবেলা লোকে কি করে শুনি? বেশ বেশ বেশ, সন্ধে দেওয়া হয়ে গেলে আমাকে একটু মুড়ি মেখে দিও তো। মহারাজ মহা বিপদে পড়েছেন বুঝলে। মুড়ি খেয়ে পেট না ভরালে মহারাজকে বাঁচানোর বুদ্ধি কিছুতেই মাথায় উঠে আসবে না। এ কি যা, কি হলো গিন্নি? কি আবার হবে? প্রদীপের তেল শেষ। এই তোমাকে গতকাল বললাম না বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসো, এনেছিলে? এই রে যা, একেবারে ভুলে গেছি। ঠিক আছে গিন্নি, একদিন সন্ধ্যাবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না। তবে শুনে রাখো, একদিন সন্ধ্যেবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না। হ্যাঁ নয়, হ্যাঁ, শুধু প্রদীপ জ্বালাতে নয়, মুড়ি মাখাতে গেলেও সর্ষের তেল দরকার। না না, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। না। কে বলেছে হবে না? হাল ছেড়ে দিলে চলবে না। যে করেই হোক মহারাজের নাকে হ্যাঁ করাতেই হবে। ওই অমনি গোপাল নিজের বুদ্ধি ফলাতে শুরু করে দিয়েছে। শুনুন সবাই, আমি আপনাদের সবাইকে একটা বুদ্ধি দিচ্ছি। আগামীকাল যখন আপনারা রাজসভায় আসবেন তখন মহারাজের জন্য কিছু একটা উপহার নিয়ে আসবেন। কেমন কেমন উপহার গোপাল? অন্যরকম উপহার, যেমনটা মহারাজ সচরাচর পান না। অন্যরকম উপহার? সেটা কোথায় কিনতে পাওয়া যাবে শুনি? কেনার কি দরকার, সেসব তো আপনাদের কাছেই আছে। হ্যাঁ, আমাদের কাছেই আছে? আগে হ্যাঁ, আপনারা যারা যে কাজে পারদর্শী আগামীকাল রাজসভায় মহারাজকে সেই কাজটাই উপহার দেবেন। এই ধরুন, সভাকবি ভালো কবিতা লিখতে পারে, রাজবৈদ্য ভালো পাচন তৈরি করতে পারেন, সেনাপতি ভালো তলোয়ার চালাতে পারে। বুঝেছি গোপাল, বুঝেছি। আমরা সবাই বুঝেছি। তোমার বুদ্ধিমতো চললে আমাদের বেতন বাড়বে বলছো? মহারাজকে খুশি করতে পারলে বেতন বাড়বে বই কি। গোপাল কথাটা নেহাত মন্দ বলেন। কয়েকদিন আগেই মহারাজ আমাকে বলছিলেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা। যাই গিয়ে বটা ঘটাকে কাজে লাগিয়ে দিই। আগামীকাল রাজসভায় মহারাজকে দেখাতে হবে আমি কত কাজ করি। ও মন্ত্রী মশাই, আরে চললেন কোথায়? কাজ করতে আমি কি তোমার মতন নাকি যে খালি বসে বসে গুলতানি করব আর মাসের শেষে বেতন নিয়ে যাব? আমি হলাম রাজ্যের মন্ত্রী। আমার অনেক কাজ, বুঝেছো? চলি চলি। নে 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 নে, এবার কাজে লেগে পড়, কাজে লেগে পড়। আচ্ছা মন্ত্রী মশাই। এবার বলুন তো জাহাপানা, এটা কি? এটা তো কমলা লেবু, ঠিক বললাম তো? জাহাপানা একদম ঠিক বলেছেন। আমি হলাম বাংলার নবাব, আমি ভুল করতেই পারি না। এটাও আপনি ঠিকই বলেছেন জাহাপানা, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। তবে দুঃখ একটাই, কিছুতেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতে পারছি না। আমি বলি কি জাহাপানা, এত সহজে হাল ছেড়ে দেবেন না। যে করেই হোক আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতেই হবে। ঠিক বলেছো উজির, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না। আগামীকাল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো এবং সূর্য ডুবে যাওয়ার আগেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ কেন জি, তোমার কি আমার উপর কোনো সন্দেহ আছে? না না, ঠিক 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 ঠিকই বলেছেন জাহাপানা, আপনি তো ঠিকই বলেছেন। কি বললে? না না, মানে আপনি আগামীকাল সূর্য ডুবে যাওয়ার আগে কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বেন, এটা আপনি ঠিক বলেছেন। মানে ও তাই বলো? উফ, একটুর জন্য বেঁচে গেলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো বসো, সবাই যে যার আসনে বসো। কি ব্যাপার সেনাপতি? এই নিন মহারাজ, ফলাহার করুন। বাহ বাহ, দারুণ দারুণ। এমন ভাবেও যে আপেল কাটা যায় তুমি না দেখালে তো বিশ্বাসই করতাম না। ধন্যবাদ মহারাজ।
আহা, দারুণ দারুণ। সেনাপতি, আমি খুব খুশি হয়েছি। তাই আমি উপহার স্বরূপ তোমার বেতন 5 মোহর বাড়িয়ে দিলাম। এবার খুশি তো? খুব খুশি মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য এক বিশেষ পাচন বানিয়ে এনেছি। এটা খেলে আপনার বার্ধক্য ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ, তার মানে আমি জীবনে কোনোদিন বুড়ো হব না? আগে না মহারাজ, মহারাজ, আমি আপনার জন্য নিজের হাতে মন্ত্র লিখে নিয়ে এসেছি। এই মন্ত্র জপ করলে আপনার উন্নতি কে আটকায়? মহারাজ, মহারাজ, আমি গণনা করে দেখেছি এই ফুলটা সব সময় সঙ্গে রাখলে বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ তালা। এই তালা রাজকোষের দরজায় আটকালে আপনার রাজকোষ মোহরে ভরে থাকবে। আমিও কিছু একটা এনেছি মহারাজ। এটা হলো সংকেত যন্ত্র। হ্যাঁ, রাত দুপুরে রাজবাড়িতে ডাকাত পড়লে সবার আগে এই সংকেত যন্ত্রই বেজে উঠবে। মহারাজ, আমিও কিছু কম যাই না। আপনি বলেছেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা। আমি বটা ঘটাকে কাজে লাগিয়ে দিয়েছি। আগামীকালের মধ্যেই ইদারা খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে। বাহ বাহ, সত্যি মন্ত্রীমশাই, আপনিও দেখছি কম যান না। এইবার বুঝেছি কাল মন্ত্রীমশাই কাজ আছে বলে চলে গেল কেন। মহারাজ, সবাই এনেছে উপহার, আমি কেন যাব বাদ? আকাশে সূর্য যেমন একটা, তেমনি একটা চাঁদ। কবিতা লেখাই আমার পেশা, তাই লিখেছি 2-1 কলি। যদি মহারাজ অনুমতি দেন কবিতাটা তাহলে বলি। দিলাম দিলাম অনুমতি। না, শুরু করো সভাকবি। শোনো 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 সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ যে ভারী অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। সাবাস সাবাস সভাকবি, সাবাস। তুমি একটা কবিতা দিয়ে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললে, শুনে আমার চোখে জল চলে এলো। আমি আমি অবশ্যই তোমাদের বেতন বাড়াবো। না 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 না, সবার নয় মহারাজ। গোপাল আপনার জন্য কিছুই নিয়ে আসেনি, তাই ওর বেতন বাড়াবেন না। হ্যাঁ, সত্যি তো গোপাল, সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, একমাত্র তুমি ছাড়া। আগে সবাইকে এই বুদ্ধিটা কে দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন না মহারাজ। এই রে, গোপালকে বলতে দিলে চলবে না, তাহলে মহারাজ সত্যিটা জেনে যাবে। আমি যদি গতকাল... চুপ করো গোপাল, আর অজুহাত দিও না তো। হ্যাঁ হ্যাঁ, এবারে সব বন্ধ করো। আমি সভাকবির কবিতা শুনে আপ্লুত এবং তোমাদের কাছ থেকে উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়েছি। তাই আমি ঘোষণা করলাম, আজ থেকে গোপাল বাদে সবার বেতন আমি 5 মোহর করে বাড়িয়ে দেব। এটা কিন্তু ঠিক করলেন না মহারাজ। কি ঠিক করেনি কৃষ্ণচন্দ্র? শুনি শুনি। নবাব বাহাদুর, আপনি? আগে সেটা মহারাজের মুখ থেকেই শুনুন না। বলো বলো শুনি কৃষ্ণচন্দ্র। না মানে, আমার সভাসদরা তো এক একটা রত্ন। তারা সবাই আমার জন্য আজ উপহার নিয়ে এসেছে, একমাত্র গোপাল ছাড়া। তাই মানে... বাবা বাবা, তা আজ কি কি উপহার পেলে দেখাও দেখি। এই দেখুন জাহাপানা। তবে সব থেকে বড় উপহারটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না, কারণ সেই উপহার চোখে দেখে নয়, কানে শুনে উপভোগ করতে হয়। বেশ বেশ, তবে তবে শোনাও শুনি। আপনি তো জানেন নবাব বাহাদুর, আমার রাজসভার সদস্যদের মতন সভাসদ গোটা বাংলায় কোনো রাজারই নেই। আমি রীতিমতো গর্ববোধ করি এদের সবাইকে নিয়ে। আজ আপনাকে তার একটা ঝলক আমি দেখাবো। থোড়ি মানে শোনাব। রাজসভার সভাসদদের নিয়ে কৃষ্ণচন্দ্রের বড্ড দিমাগ হয়েছে দেখছি। সভাকবি আজ এমন একটা কবিতা লিখে নিয়ে এসেছে যেটা শুনলে আপনি আপনার
চোখের জল ধরে রাখতে পারবেন না, আমি কথা দিলাম। এই সুযোগ জাহাপনা কৃষ্ণচন্দ্রকে চেপে ধরুন। বুঝেছি হুজির, বুঝেছি। তাই নাকি? আর কবিতা শুনে যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় তখন? না 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 না, এই কিছুতেই হতে পারে না। সভা কবির কবিতা শুনে আপনার চোখ দিয়ে জল না বেরোলে আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, কবিতা শুনে আমার চোখ দিয়ে জল আর করতে না পারলে আমি তোমাকে কারাগারে ঢোকাবো কৃষ্ণচন্দ্র, সঙ্গে সঙ্গে তোমার রাজসভার সব সদস্যদেরও। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, একটু আগেই তুমি বলেছো সভা কবির কবিতা শুনে আমার চোখ দিয়ে জল না বেরোলে আমি যা বলবো তুমি তাই করবে। নাও নাও এবারে বোঝো ঠেলা। একেই বলে গোদের উপর বিষ ফোঁড়া। মহারাজ, আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়লেন। তুমি চুপ করো না গোপাল। আমাদের সভাকবি কবিতা শুনিয়ে নিজের বেতন যখন বাড়াতে পেরেছে, তখন নবাব বাহাদুরকেও নিশ্চয়ই কাঁদাতে পারবে। সভাকবি, শুরু করো তোমার কবিতা। হ্যাঁ হ্যাঁ, তবে করি শুরু। বুক করে দুরু দুরু। শোনো শোনো সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ বড় অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80। তিনি সবার আগে দৌড়ে আসেন, মাঝরাতে উঠলে কাশি। প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। দূর, চোখের জল তো এলোই না। এ তো তোমার জয়গান করছে, আমার কি? চলো কৃষ্ণচন্দ্র, এবার কারাগারে ঢুকবে চলো। নবাব বাহাদুর, দয়া করে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বলি কি, আপনি আমাদের একটা দিন সময় দিন। কি করবো জির? দিয়ে দিন সময়। আপনি তো জানেন, আপনি না চাইলে আপনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, সে যত ভালোই কবিতা হোক না কেন। ঠিক বলেছো উজির, বরং সময় দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটু চাপে রাখা যাবে। ঠিক আছে, বেশ বেশ, আমি আজ কৃষ্ণনগরেই থেকে গেলাম। আগামীকাল কবিতা শুনে তবেই মুর্শিদাবাদে ফিরবো। চলো চলো উজির, চলো। মহারাজ, আমাদের বেতন আবার কমিয়ে দিন। আমরা কারাগারে বাকি জীবনটা কাটাতে চাই না। বাঁচান বাঁচান মহারাজ। ওহ, আমি যে এবার কি করি? কি কুক্ষণে নবাব বাহাদুরের সামনে সভাকবির কবিতার প্রশংসা করতে গেলাম কে জানে। ওহ, এবার এবার তাহলে কি হবে? আমাকেও যে তোমাদের সাথে সারাটা জীবন কারাগারে কাটাতে হবে। নবাবকে কবিতা শুনিয়ে কাঁদাতে হবে। কবিতা, কান্না। এই গোপাল, এই গোপাল, এই কি ভাবছো গোপাল? ভাবছি কিভাবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদানো যায়। এবার তুমি একটা উপায় খুঁজে বার করো না গোপাল, আমাদের বাঁচাও। হ্যাঁ গোপাল, বাঁচাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বাঁচাবো, তবে একটা শর্তে। কি শর্ত গোপাল? আপনি সবাইকে 5 মোহর করে বেতন বাড়িয়েছেন, কিন্তু আমার বেতন 15 মোহর বাড়াতে হবে, আর মন্ত্রী মশাইয়ের বেতন 15 মোহর কমাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, একমাত্র এই শর্তেই আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারি। রাজি হয়ে যান মহারাজ, রাজি হয়ে যান। হ্যাঁ মহারাজ, শর্ত মেনে নিন। এরকম করো না গোপাল। কেন? আমার পিছনে লাগার সময় মনে ছিল না মহারাজ? বলুন, আপনি রাজি কিনা? হ্যাঁ, সবাই যখন বলছে তখন আমি রাজি। ব্যাস, আগামীকাল আমি বাড়ি থেকে কবিতা লিখে নিয়ে আসব, আর সেই কবিতা শুনে নবাব বাহাদুর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারবে না, এই বলে দিলাম। হ্যাঁ, এখন আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে বুদ্ধির গোড়ায় একটু ধুলো দিতে হবে যে। আসি। হ্যাঁ, বলে কি গোপাল লিখবে কবিতা? আহ, কি করছো গিন্নি? বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি কি করছি? সন্ধ্যাবেলায় লোকে কি করে শুনি? বেশ বেশ বেশ, সন্ধে দেওয়া হয়ে গেলে আমাকে একটু মুড়ি মেখে দিও তো। মহারাজ মহা বিপদে পড়েছেন বুঝলে। মুড়ি খেয়ে পেট না ভরালে মহারাজকে বাঁচানোর বুদ্ধি কিছুতেই মাথায় উঠে আসবে না। এ কি? যা,
কি হলো গিন্নি? কি আবার হবে? প্রদীপে তেল শেষ। এই তোমাকে গতকাল বললাম না বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসো, এনেছিলে? এই রে, যা একেবারে ভুলে গেছি। ঠিক আছে গিন্নি, একদিন সন্ধ্যেবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না। তবে শুনে রাখো, একদিন সন্ধেবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না। হ্যাঁ, নয়, হ্যাঁ, শুধু প্রদীপ জ্বালাতে নয়, মুড়ি মাখাতে গেলেও সর্ষের তেল দরকার। না না, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। তুমি দাঁড়াও গিন্নি, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। এই যে ভাই, তাড়াতাড়ি 1 পয়সার সর্ষের তেল দাও তো। হাত পাতো গোপাল দাদা। হ্যাঁ, খামকা হাত পাততে যাবো কেন শুনি? 1 পয়সার সর্ষের তেল আর কত হবে? ও হাতে করেই নিয়ে যাওয়া যাবে। ও, তাহলে এক কাজ করো ভাই, আমাকে 5 পয়সার সর্ষের তেল দাও। দাঁড়াও 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 দাঁড়াও, জ্বালা থেকে তেল আমি তুলবো। দেখো ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল দাদা তেলটা আমিও তুলে দিতে পারতাম। আরে পাগল, গোপাল এমনি এমনি কিছু করে না। এই দেখো, জ্বালা থেকে তেল বার করতে গিয়ে আমার হাতে সর্ষের তেল লেগে গেছে। এবার এটা আমি মাথায় মেখে নিলাম। 5 পয়সার তেলও পেলাম, সঙ্গে মাথায় মাখার তেল বিনামূল্যে। হ্যাঁ সত্যি, গোপাল দাদার কত বুদ্ধি। এই নাও গিন্নি, বাজার থেকে একেবারে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি। যেমন ঝাঁজ তেমনি রং। বেশ করেছো, এবার গিয়ে একটু বসো, আমি সন্ধেটা দিয়েই তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। আমার সন্ধে প্রদীপ জ্বালানোর চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাবা রে বাবা, সর্ষের তেলে ঝাঁঝের চোটে চোখের জলে নাকের জলে এক হয়ে গেল। পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি। এই 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 এই, কি করছো এটা তুমি? মহারাজ সমেত রাজসভার সব সদস্যদের কারাগারে বাকি জীবনটা কাটানোর হাত থেকে বাঁচাচ্ছি গিন্নি। এটাই হলো আমার মোক্ষম অস্ত্র। না, এবার মুড়ি খেয়ে কবিতাটাও লিখে ফেল। কাল একেবারে কাক ভোরে আমাকে একবার রাজবাড়ি যেতে হবে। এ কি, গোপাল কোথায়? আগে এসে থেকে তো আমি সেটাই ভাবছি মহারাজ। মহারাজ, ওই দেখুন, গোপাল বোধহয় কবিতা লিখে নিয়ে এসেছে। তাই নাকি? তা কেমন কবিতা লিখেছো? নবাবকে শোনাবার আগে একবার আমাদের শোনাও দেখি। না না, এ খুবই বেদনাদায়ক কবিতা। শুনলে আপনারা সবাই কেঁদে ভাসিয়ে দেবেন মহারাজ। তার চেয়ে বরং একেবারে নবাব বাহাদুরকে যখন শোনাবো তখনই শুনবেন। চলুন চলুন, এবার তাড়াতাড়ি নবাব বাহাদুরের ঘরে চলুন। আমি এসে গেছি নবাব বাহাদুর, আপনাকে কবিতা শোনাতে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি সবে স্নান সেরে বেরোলাম, আগে জামা কাপড় পরে তৈরি হইনি, এই তারপর তোমার কবিতা শুনবো। না না না, আমার কবিতা এখনই শুনতে হবে। আপনি বরং জামা কাপড় পরে তৈরি হতে হতে আমার কবিতা শুনুন। বেশ, শোনাও শুনি, তবে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না, এ আমি আগে ভাগে বলে রাখলাম। সে তো সময়ই বলবে নবাব বাহাদুর। তবে শুরু করি আমার কবিতা। আমি গোপাল, আমি ভালোবাসি মাছের ঝোল, সামনে দাঁড়িয়ে নবাব, উনি চোখে পড়ে কাজল। এই এই আমি চোখে কাজল নয়, সুরমা পড়ি। তাই নাকি? তবে একবার পড়ে দেখান দেখি, আমি সেই ফাঁকে বাকি কবিতা পড়ে ফেলি। শুরু করি তবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। নবাব একজন ভালো মানুষ,
নুন দিয়ে খান লুচি হঠাৎ করে লাফিয়ে ওঠেন পড়লে দাঁতে পাথর কুচি পাশে দাঁড়িয়ে উজির বেটা মুচকি মিচকি হাসে খাওয়ার পরে গাধার মতন মুখ ঘষে ঘাসে। কি বললে? আমি গাধার মতো ঘাসে মুখ ঘষি? এই গোপাল, এসব তুমি কি লিখেছো? কেন মহারাজ, বেদনাদায়ক কবিতা লিখেছি। তাকিয়ে দেখুন, আমার কবিতা শুনে নবাব বাহাদুরের চোখ দিয়ে কেমন টপ টপ করে জল পড়ছে। কি করছে নবাব বাহাদুর? গোপাল আমাকে অপমান করে কবিতা লিখেছে আর সেই শুনে আপনি কাঁদছেন? ওরে বাবা, হায় আল্লাহ, উফ কি ঝাঁজ, উফ কিসের ঝাঁজ জাহাপানা? চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছি না। আমার কবিতার ঝাঁজ। নবাব বাহাদুর আমার কবিতা শুনে কেঁদে ফেলেছেন। তার মানে আমাদের আর কারাগারে বাকি জীবনটা কাটাতে হবে না। কি মজা, আমরা বেঁচে গেলাম। ওরে, চোখে আমি সব ঝাপসা দেখছি কেন? উজির, আমাকে মুর্শিদাবাদে নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলুন চলুন জাহাপানা, চলুন, এখানে আর থাকা উচিত না। চলুন চলুন চলুন। সাবাস সাবাস গোপাল, সাবাস। বলি, কি করে করলে এই অসাধ্য সাধন? আগে সব রহস্য এর ভেতরেই আছে মহারাজ। এটা তো সুরমা। আগে না, এটা হলো খাঁটি সর্ষের তেলের কালি। গতকাল রাতে প্রদীপের উপর পাতা ধরে এই কালি আমি সংগ্রহ করেছি। এই কালির এত ঝাঁজ যে নবাব বাহাদুর মুর্শিদাবাদে ফিরে গেল আজ দিনটা চোখে ঝাপসা দেখবেন। বুঝেছি গোপাল, বুঝেছি। তার মানে নবাব বাহাদুর চোখে জল তোমার কবিতা শুনে নয়, তোমার সংগ্রহ করা কালি মেখে এসেছে। একদম ঠিক ধরেছেন মহারাজ। মহারাজ, এবার আমার বেতনটা 15 মোহর বাড়িয়ে দেবেন তো মহারাজ? দেব দেব, আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ। আজ থেকে গোপাল ভাঁড়ের বেতন 15 মোহর বাড়লো, আর গোপালের দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্রীর বেতনও 15 মোহর কমলো। আরে, আমার বেতন কমে গেল। এবার আমার ট্যাক্স হয়ে যাবে খালি, হয়ে যাবে খালি।